ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে স্টার্ট করি ফোর্স এন্ড প্রেসার। এটা হচ্ছে আমাদের একটা ফিজিক্সের চ্যাপ্টার। আগের চ্যাপ্টারটা ছিল বায়োলজি চ্যাপ্টার, ফোর্স এন্ড প্রেসার। দেখো, ফোর্স জিনিসটা খুব ইজি। এই যে কাজগুলো যে করছি, একটা লোক কার্ট কে পুশ করছে, তাই কি না? একটা লোক দড়ি ধরে একটা বক্সকে টানছে, এটা পুল। একটা মেয়ে তার ভাইকে দোলনায় পুশ করছে, তাই না? এগুলো সবই কিন্তু ফোর্স। একটা মেয়ে আর একটা মেয়েকে টেনে তুলছে, পুল। দরজাটা আমি ঠেলে বন্ধ করে দিচ্ছি, পুশ। আর একটা ছেলে খেলনা গাড়িকে টানছে, পুল। তাহলে এই যে পুল এন্ড পুশ, এটাকেই কিন্তু ফোর্স বলে। দেখো, ফোর্সের ডেফিনেশনটা কি দেওয়া আছে এখান থেকে, এ পুশ অর এ পুল অন অ্যান অবজেক্ট ইজ কল্ড এ ফোর্স। আগের গুলো এমনি রিডিং করবা। এবার আর যেই দিকে তুমি পুশ করছো বা পুশ পুশ করছো, দ্য ডাইরেকশন ইন হুইচ দ্য অবজেক্ট ইজ পুশড অর পুল ইজ কল্ড দ্য ডাইরেকশন অফ ফোর্স। স্যার, ফোর্সের ইউনিট কি? কেজি, গ্রাম, মিটার, লিটার কি? কোনোটাই না। ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, যেটাকে আমরা শর্টে লিখি এন, নিউটন। আমরা এই ইউনিটটা পরে শিখবো, ঠিক আছে? মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এবার ব্যাপারটা হচ্ছে যে ফোর্স দিয়ে আমরা কোনো থেমে থাকা জিনিসকে মুভেবল করতে পারি, হ্যাঁ কি না? অথবা কোনো, ধরো তোমার দিকে একটা মুভেবল অবজেক্ট আছে, আসছে, ধরো নাও একটা ফুটবল আসছে, তুমি ফোর্স ইউজ করে ওটাকে আবার থামিয়েও দিতে পারো। তো এ ফোর্স ক্যান মেক এ ফোর্স can make a stationary object move or can make a already moving object move faster. ধরে নাও একটা বল তোমার দিকে, মানে তুমি একটা বলের পিছনে দৌড়াচ্ছ, বলটা মুভ করছে, তুমি ওকে আরেকটু পুশ মানে লাথি দিয়ে দিলা, তাহলে ও আরো ফাস্ট যাবে। হ্যাঁ। ফর এক্সাম্পল, giving a little push to a toy, we can make it move. Similarly, a football in a stationary position, stationary মানে থেমে থাকা, can be made to move by kicking it. তো এগুলো সবই কিন্তু আমরা কি করছি। আবার এবার দেখো, if the toy car or football is already in motion, মনে করো অলরেডি চলছে, তুমি ওকে আরেকটু পুশ দিয়ে দিলা, we can make it move faster by giving a push in the direction in which the object is already moving. যেই দিকে মুভ করছে ফুটবলটা বা টয়টা, ওই দিকে আরেকটু পুশ করে দিলে তাহলে ও আরো ফাস্ট যাবে। আচ্ছা, এবার চলে আসো ফোর্স ইজ ডিউ টু ইন্টারঅ্যাকশন। দেখো, এই লোকটা এই বক্সকে টাচ না করে কি বক্সের উপরে ফোর্স অ্যাপ্লাই করতে পারবে? বক্স থেকে পুশ করতে পারবে না। মানে ওকে ইন্টারঅ্যাক্ট করতে হবে, ইন্টারঅ্যাক্ট করতেই হবে, মানে ওকে টাচ করতে হবে। নাকি তোমার হচ্ছে মানে এই লোকটার মধ্যে কোনো পাওয়ার আছে, এরকম করে অ্যানিমির মতো পাওয়ার দিয়ে এরকম করে তুলে দিল, ওরকম হবে না, হবে না, ওগুলো হয় না। সো অবজেক্টস must interact with each other for a force to come into play. If there is no interaction between two objects, no force can show its effect. For example, is a man standing in a behind a box. Since there is no interaction, মনে করো শুধু দাঁড়িয়ে আছে, কোনো ইন্টারাকশন করছে না, টাচ করছে না। তো নো ইন্টারাকশন মানে নো ফোর্স অ্যাক্টস অন দ্য বক্স, তার মানে নট মুভ। কিন্তু এখন যদি ম্যানটা ওকে পুশ করে, তাহলে ওকে ইন্টারাক্ট করতে হচ্ছে, সো ডিউ টু ইন্টারাকশন, তাহলে ফোর্সও অ্যাপ্লাই হবে, ফোর্স অ্যারাইজেস। আর তাহলেও কিন্তু এই যে ডাইরেকশনটাও চেঞ্জ হবে, ডাইরেকশন ইজ অ্যাপ্লাইড টু দ্য ফোর্স। তাহলে ফোর্সের ম্যাগনিটিউডও আছে, আবার ডাইরেকশনও আছে। ম্যাগনিটিউড মানে কি, বেশি ফোর্স কম ফোর্স বলে একটা ব্যাপার আছে, নাকি না? তুমি যত জোরে পুশ করবা তত জোরে যাবে, তুমি যত ধীরে পুশ করবা তত ধীরে যাবে।
আর যেই দিকে তুমি পুশ বা পুল করছো সেই ডাইরেকশনে মুভমেন্টটা হবে, ঠিক না? তুমি একটা চেয়ারকে সামনের দিকে ঠেলছো, চেয়ার থেকে পিছনে যাবে না সামনে যাবে? সামনে যাবে অবশ্যই, তাহলে ডাইরেকশন আছে, ফোর্সের ডাইরেকশন আছে। আর যত জোরে পুশ করবা, মানে ম্যাগনিটিউড মানে কি, অ্যামাউন্ট, কতটা ফোর্স দিচ্ছ, তাহলে ফোর্সের অ্যামাউন্ট মানে ম্যাগনিটিউডও আছে, ডাইরেকশনও আছে। যেমন ধরে নাও এখানে একটা এক্সাম্পল দিই, এই যে এই ছবিটা দেখবে পরের পেজে, যে এখানে দুটো ছেলে আছে, 1 নাম্বার 2 নাম্বার, দুজনেই বক্সকে একদিকেই ঠেলছে। ধরে নাও এই 1 নাম্বার ছেলেটা, এই 1 নাম্বার ছেলেটা 3 নিউটন ফোর্স দিচ্ছে, ফোর্সের ইউনিট আমরা এখনই শিখলাম নিউটন। আর 2 নাম্বার ছেলেটা মনে করো 4 নিউটন ফোর্স দিচ্ছে, তাই কি না? তাহলে টোটাল ফোর্স কত হয়ে গেল? 3 + 4 7 নিউটন ফোর্স হয়ে গেল। এবার দুইজনের ফোর্সের ডাইরেকশন কি, একজন এই দিকে দিচ্ছে একজন কি এই দিকে দিচ্ছে? না, দুজনেই সেম দিকেই দিচ্ছে। তার সেম দিকে হলে আমরা অ্যাড করব, যদি সেম ডাইরেকশনে দুজন দেয় তাহলে আমরা অ্যাড করব, তাহলে সেম ডাইরেকশনে হলে অ্যাড আপ হবে, তখন এই বক্সটা খুব ইজিলি এইদিকে মুভ করবে। ঠিক বুঝলাম? এইবার মনে করো দুটো ছেলে আছে, 1 নাম্বার বয় 2 নাম্বার বয়। এবার 1 নাম্বার ছেলেটা, সাপোজ 1 নাম্বার ছেলেটা 3 নিউটন ফোর্স দিচ্ছে, 2 নাম্বার ছেলেটা 4 নিউটন ইয়ে দিচ্ছে, ফোর্স দিচ্ছে। এবার 1 নাম্বার ছেলেটা এই দিকে ফোর্স দিচ্ছে, 2 নাম্বার ছেলেটা এই দিকে ফোর্স দিচ্ছে, তাহলে এটার মতো সেম সেম ডাইরেকশনে হলো না অপোজিট ডাইরেকশনে হলো? এটা ছিল সেম ডাইরেকশন, কিন্তু এখানে ফোর্সটা হয়ে গেল অপোজিট ডাইরেকশন। তাহলে বক্সটা কোন দিকে মুভ করবে? না, যে বেশি ফোর্স দিচ্ছে, 4 বেশি 3 কম, তাহলে কত অ্যাপ্লাইড ফোর্স কত হচ্ছে? 1 নিউটন। তাহলে অ্যাপ্লাইড ফোর্স যে বেশি দিবে, কে বেশি শক্তি দিচ্ছে? যে 4। তাহলে বক্সটা কোন দিকে মুভ করবে? বক্সটা যেই দিকে এই দিকে মুভ করবে। বুঝলা কি না? হ্যাঁ, যদি এমন হতো যে এও মনে করো 5 দিচ্ছে, এও 5 দিচ্ছে, তাহলে অ্যাপ্লাইড ফোর্স কত হতো? 5 - 5 0 হতো, তাহলে বক্সটার কোনো মুভমেন্ট হতো না। বুঝলা? তাহলে ব্যাপারটা কি, যে যদি সেম ডাইরেকশনে হয় তাহলে আমরা প্লাস করব, কিন্তু যদি অপোজিট ডাইরেকশনে হয় তাহলে আমরা মাইনাস করব। কতটা অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে সেটা বের করার জন্য। তো এই যে এবার এখানে এই ইলাস্ট্রেশনটা বুঝতে তোমার সুবিধা হবে। এই যে একটা অবজেক্ট, একটা ছেলে 3 নিউটন দিচ্ছে, একটা ছেলে 4 নিউটন দিচ্ছে, দুজনেরই দেখো ডাইরেকশনটা সেম দিকে, সেম ডাইরেকশন হলে কি করব? প্লাস করে দেবো। তাহলে 3 + 4 কত হয়? 7 নিউটন। বুঝলাম? তাহলে দেখো এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে যে a force can be described by stating its magnitude and direction. This is because if the magnitude or the direction of the direction of the applied force changes, the effect produced by the force also changes. মানে তুমি কোন দিকে ফোর্স দিচ্ছ, কতটা দিচ্ছ, তার উপরে ডিপেন্ড করবে কোন দিকে মুভ হবে। যেমন এক্সাম্পল তো বলেই দিলাম যে এটা, এই যে এই অবজেক্টটাতে ডাইরেকশনটা দুই দিকে সেম দিকে না আলাদা দিকে? এই যে 3 নিউটন আর 4 নিউটন, হ্যাঁ, সেম দিকে নাকি আলাদা দিকে? সেম, সেম ডাইরেকশন। তাহলে এই যে কোথায় গেল, এই যে সেম ডাইরেকশন। আর সেম ডাইরেকশন হলে আমরা প্লাস করব, অ্যাড করব না মাইনাস করব? তাহলে অ্যাড করব, এই যে অ্যাড আপ। তাহলে নেট ফোর্স হয়ে গেল দুটো ফোর্সের টোটাল, মানে 7, 3 + 4 7, কারণ এটা সেম ডাইরেকশনে মুভ করছে। তাহলে ম্যাগনিটিউড কত হলো? ম্যাগনিটিউড ইজ দা সাম অফ দা টু ফোর্সেস, দুটো প্লাস করে যেটা হবে। আর কেন? কারণ এটা সেম ডাইরেকশনে যাচ্ছে তাই। তাহলে যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা হেভি বক্স ইজ ডিফিকাল্ট টু মুভ বাই এ সিঙ্গেল ম্যান, কিন্তু
if two men push the heavy box in the same direction, ওই যে ওই ছবিটা যেটা দেখালাম, তাহলে that box can be moved very easily using the two force. But because the as two forces add up, add মানে কি প্লাস হয়ে যাওয়া, to provide much bigger force. কিন্তু ফোর্স অ্যাপ্লাই করা যদি অপোজিট ডাইরেকশনে হয়, এই যে দেখো 4 নিউটন এইদিকে, 3 নিউটন এইদিকে, তাহলে অপোজিট ডাইরেকশনে হলো। এবার অপোজিট ডাইরেকশনে হলে কি করব, প্লাস করব না মাইনাস করব? মাইনাস করলে 4 মাইনাস 3 করলে কত হয়? 1 নিউটন। এবার কোন দিকে বেশি ফোর্স, 4 এর দিকে না 3 এর দিকে? তাহলে 4 এর দিকে যেদিকে ফোর্স ওই দিকে অবজেক্টটা মুভ করবে। তাহলে when forces are applied to an object in opposite direction, they oppose each other, তাহলে আমাকে ডিফারেন্স বের করতে হবে, মানে মাইনাস করতে হবে। if the two opposing force, আচ্ছা যদি two opposing force যদি ইকুয়াল হয়, মানে এটাও যদি 4 হয় তাহলে এটাও যদি 4 হয় তাহলে 0 হয়ে যাবে, তাহলে মুভমেন্ট কিন্তু হবে না। if magnitude is 0 then net force is 0. যেমন এক্সাম্পল, if two men are pushing, ওই যে ছবিটা, a heavy box from opposite direction, then box will move in the direction which with larger force is applied. যে বেশি ফোর্স দিচ্ছে সেই দিকে বক্সটা মুভ হবে। if both the men apply equal force, যদি ইকুয়াল ফোর্স দেয় তাহলে তো 0, তাহলে কি হবে? the box will not move at all. বুঝতে পারছো? হ্যাঁ। এবার চলে আসি আমরা এফেক্টস অফ ফোর্স। ফোর্স দিয়ে আমরা কি কি করতে পারি? ফোর্স দিয়ে আমরা একটা মুভিং অবজেক্টকে স্টপ করতে পারি। যেমন এই ছবিটাতে দেখো, গোলকিপার একটা বলকে আটকাচ্ছে, তাহলে বলটা আগে ছিল মুভিং, কিন্তু যখন আটকে দিল তখন স্টপ করে দিল। তাহলে এটা একটা এক্সাম্পল। বা মনে করো তোমার দিকে একটা খেলনা গাড়ি এগিয়ে আসছে, তুমি হাত দিয়ে ফোর্স অ্যাপ্লাই করে ওটাকে স্টপ করে দিলাম, তাই না? ফোর্স দিয়ে আমরা মুভিং অবজেক্টকে স্টপ করতে পারি। আর কি করতে পারি ফোর্স দিয়ে? ফোর্স দিয়ে আমরা চেঞ্জ দ্য স্পিড অফ এ মুভিং অবজেক্ট, আমরা মুভিং অবজেক্টের স্পিডটাকে কমিয়ে দিতে পারি। যেমন আমি তোমাকে বলছি, ধরে নাও একটা ফুটবল যেই দিকে যাচ্ছে, ধরো সামনের দিকে যাচ্ছে, তুমি ওই দিকেই ওকে আরেকটু লাথি মেরে দিলে, তাহলে ফুটবলের মোশনটা যেই দিকে তুমি সেই দিকে ফোর্স অ্যাপ্লাই করলে। ফুটবলের মোশনটা এই দিকে, তুমি এই দিকেই পা দিয়ে তুমি লাথি মারলে এই দিকেই, তাহলে ওর আগের থেকেই ওর একটু স্পিডে ছিলই, আর তুমি আরেকটু লাথি মেরে দিলে, তাহলে ওর স্পিডটা কি হবে? ইনক্রিজ হয়ে যাবে। when a force is applied to an object it may change the its speed if the force applied to the object is in the direction, মানে অবজেক্টটা যেদিকে মুভ করছে তোমার ফোর্সও যদি ওইদিকে হয় তাহলে ইনক্রিজ হবে, বললাম হ্যাঁ কি না? the speed of the object increases. কিন্তু এবার ধরে নাও ফুটবলটা এই দিকে আসছে, এইদিকে আসছে, এবার তুমি হালকা একটু ফোর্স দিয়ে, এই যে এইদিকে ফোর্স দিলা, অপোজিটে ফোর্স দিয়ে হালকা একটু টাচ করে দিলাম, এমন টাচ করলাম না যে স্টপ হয়ে গেল, খালি একটু ছুঁয়ে দিলাম, স্লো হয়ে যাবে তখন, তাই কি না? তাহলে যদি অ্যাপ্লাইড ফোর্স, ইফ দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড, যদি ওটা অপোজিট ডাইরেকশনে হয় তাহলে স্পিড অফ দ্য অবজেক্ট ডিক্রিজেস। For example, applying force on a moving toy car in the direction of its motion increases. একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা ইনক্রিজেস এর এক্সাম্পল দেওয়া আছে। বুঝতে পারছো তো? ঠিক আছে, তাহলে ফোর্স আর কি কি করতে পারে? আচ্ছা, ফোর্স হচ্ছে তোমার অনেক সময় মুভিং অবজেক্টের ডাইরেকশন চেঞ্জ করে দিতে পারে। যেমন এই যে এইদিকে দেখো, বলটাকে ছুড়লো, বলের ডাইরেকশন ছিল এই দিকে, এবার ব্যাট দিয়ে যখন মারলো তখন বলটা চলে গেল উপরের দিকে, তাহলে ডাইরেকশন এই দিকে থেকে এই দিকে হয়ে গেল, তাহলে ডাইরেকশন চেঞ্জ করে দিল। তারপরে তোমাকে মনে করো কেউ একটা ফুটবল পাস করলো, তুমি ওটাকে একটু লাথি মেরে ফুটবলের ডাইরেকশনটাকে চেঞ্জ করে তুমি তোমার টিমমেটকে দিয়ে দিলা, তাহলে while playing cricket a batsman hits the ball that is
ball to him, changing the direction in which the ball is moving. Similarly, in football, the direction of the moving ball changes when players kick it in different direction. Hence, force can change the direction of a moving object. আচ্ছা স্যার, আর কি করতে পারে ফোর্স? ফোর্স অবজেক্টের অবজেক্টের শেপ আর সাইজ চেঞ্জ করে দিতে পারে। যেমন মনে করো তোমার কাছে, মনে করো একটা রুট, মনে করো আটার এরকম দলা ছিল, তুমি বেলনা দিয়ে ফোর্স অ্যাপ্লাই করে, এইদিকে ফোর্স অ্যাপ্লাই করে তুমি ওটাকে বেলনা দিয়ে বেলে ওর শেপটাকে চেঞ্জ করে গোল বানিয়ে দিলাম। বুঝলি না? আগে ওটা বলের মতো ছিল, পরে ওটাকে প্লেন চ্যাপ্টা করে দিলাম। তারপরে মনে করো একটা স্প্রিং, এই স্প্রিংটা মনে করো আগে ছোট ছিল, তুমি ওটাকে ফোর্স এই দিকে অ্যাপ্লাই করে ওই স্প্রিংটাকে হাত দিয়ে টেনে ওর শেপটাকে, সরি সাইজটাকে, লম্বা লেন্থটাকে বড় করে দিলাম। তাহলে ফোর্স দিয়ে আমরা, তারপরে মনে করো স্পঞ্জ, স্পঞ্জ দেখেছো? স্পঞ্জকে তুমি ধরে চেপে দিলাম, তাহলে সাইজে ছোট হয়ে গেল, এরকম। তাহলে ফোর্স দিয়ে আমরা সাইজ এন্ড শেপকেও চেঞ্জ করতে পারি। যেমন the force your muscle applied to a ball of dough মানে কি আটার দলা, can squeeze it changing its shape। তারপরে মনে করো একটা ইনফ্লেটেড বেলুন, তোমার হাতে কাছে একটা ফোলা বেলুন আছে, তো তুমি দুই দিক থেকে যদি একটু হালকা চাপ দাও, তাহলে বেলুনের শেপ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তারপরে মনে করো তোমার কাছে মোল্ড ক্লে আছে, মাটির দলা, তুমি ওটাকে অনেক ফোর্স অ্যাপ্লাই করে মূর্তি বানাতে পারবা। বাই অ্যাপ্লাইং ফোর্স উইথ দ্য হেল্প অফ হ্যামার, হ্যামার দিয়ে ফোর্স অ্যাপ্লাই করে তোমার আয়রন স্ট্রিপ বানাতে পারে, আয়রনের অনেক অবজেক্ট বানাতে পারে। ফোর্স আবার সাইজও চেঞ্জ করে দেয়। যেমন স্প্রিংটাকে টেনে, স্প্রিংটাকে আমি কি করে দিলাম, লম্বা করে দিলাম, বা স্প্রিং কে ছোট করে ডিক্রিজও করা যায়, কিন্তু ইনক্রিজ আর ডিক্রিজ দুটোই লেখা আছে। তাহলে এগুলো হচ্ছে ফোর্সের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস, এফেক্ট। State whether the following statements are true or false. The direction in which object is pushed or pulled is called direction of force. True. যেদিকে ফোর্স অ্যাপ্লাই করা হয় সেটাকে ডাইরেকশন অফ ফোর্স বলে। দুই নম্বর, when forces are applied to an object in the same direction they add up. True. সেম ডাইরেকশন হলে সত্যি সত্যি এটা অ্যাড আপই হয়, ট্রু, প্লাস হয়ে যায়। ফোর্স ক্যান বি মেজার্ড অ্যাজ নিউটন, ট্রু। তারপরে if the two opposing forces are not equal in magnitude the net force is zero. not equal বলেছে, ও ফলস হবে, তাহলে এটা ফলস হবে। হ্যাঁ, নট ইকুয়াল মানে ধরো না 4 আর 3 দুটো আনইকুয়াল, তাহলে কি 0 হলো না 1 হলো? অপোজিট হলে মাইনাস করতে হয়। যদি মনে করো 4 আর 4 হতো, তাহলে ওটা 0 হতো। Write the effect of force in the following situation. A batsman hitting the ball, change of direction, change of direction। তারপরে রোলিং দ্য ডো, চেঞ্জিং দ্য শেপ, চেঞ্জ অফ শেপ, ঠিক লিখে দাও, চেঞ্জ অফ শেপ। তারপরে অ্যাপ্লাইং ব্রেকস অন এ মুভিং বাইসাইকেল, স্টপ মানে স্টপ করে দাও, তোমার হচ্ছে কি যেন ছিল, ফর স্টপ মুভিং অবজেক্ট। হ্যাঁ, স্টপ মুভেবল অবজেক্ট, স্টপ মুভেবল অবজেক্ট। হয়ে গেল। আচ্ছা, এবার চলে আসি দেখি টাইপস অফ ফোর্সেস। তো টু টাইপ অফ ফোর্স হয়, একটা হয় হচ্ছে তোমার কন্ট্যাক্ট ফোর্স, যেটাতে টাচ করতে হয়, আর একটা হয় নন কন্ট্যাক্ট ফোর্স, যেখানে টাচ করতে হয় না। কন্ট্যাক্ট ফোর্স হচ্ছে these are forces that on object by direct or indirect physical contact, টাচ করতে হবে ডাইরেক্টলি or indirectly। তো ওই ফোর্সটাকে আমরা কি দিয়ে দিতে পারি? আমরা হাত দিয়ে দিতে পারি, লেগ দিয়ে দিতে পারি, ফিঙ্গার দিয়ে দিতে পারি, বডি দিয়ে দিতে পারি, আর ফ্রিকশন দিয়ে করেও করতে পারি, ফ্রিকশনাল ফোর্স। আমি সব এগুলো বলে দিচ্ছি। যেমন ধরো না, এক নাম্বার একটা কন্ট্যাক্ট ফোর্সের এক্সাম্পল হচ্ছে মাসকুলার ফোর্স। ধরো না তুমি এক বালতি জলকে তুলছো, হ্যাঁ,
তাহলে জলকে তোলার জন্য তুমি তোমার হাতের মাসেলকে ইউজ করছো, তাহলে ওটা হয়ে গেলো মাস্কুলার ফোর্স। এবার বালতিটাকে তোলার জন্য তোমাকে বালতিটাকে টাচ করতে হলো কি হলো না, তাহলে হলো ওটা কন্টাক্ট ফোর্স। তাহলে মাস্কুলার ফোর্স ইজ এ টাইপ অফ কন্টাক্ট ফোর্স, যেখানে তোমাকে মাসেলের দিয়ে কোনো কাজ করতে হলে অবজেক্টকে টাচ করতে হচ্ছে। যেমন ধরো when you do your homework you exert a force on your pen or pencil by pushing and pulling it across the paper। এটা একটা এক্সাম্পল হলো তোমার মাসেল দিয়ে করতে হচ্ছে এই কাজটা, লেখার কাজটা। সিমিলারলি বুলক্স মানে ষাঁড় বা হর্স, এরা যখন কার্টকে টানে, বা মনে করো একটা এলিফ্যান্ট যখন একটা বড় কাঠের লগ অফ উড কে যখন ও টানছে, তখন এই বুলক হর্স এলিফ্যান্ট এটা কি করে, নিজেদের বডির মাসলকে ইউজ করে। আর তার জন্য ওদেরকে ওই গরুর গাড়িটাকে টাচ করতে হয়, বা এলিফ্যান্টটাকে ওই উডটাকে টাচ করতে হয়। তো এগুলো সব মাস্কুলার ফোর্স। তো এগুলো সবই হচ্ছে দিস ফোর্স ইজ কজড বাই দ্য অ্যাকশন অফ মাসলস ইন দ্য বডি, সাচ এ ফোর্স রিজাল্টিং ফ্রম দ্য অ্যাকশন অফ মাসল ইজ কল্ড মাস্কুলার ফোর্স। যেমন এখানে দেখো, ছবিটা দেখো, এই যে একটা ছেলে লিখছে, ওর হাতের মাসলকে ইউজ করে লিখছে, হ্যাঁ কি না? তারপরে একটা এলিফ্যান্ট এই যে ট্রাঙ্কে টানছে, ওকে ওর ট্রাঙ্কের যে ইয়েটা আছে, মাসল আছে, মাসল গুলোকে ইউজ করতে হচ্ছে। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। এবার চলে আসি হচ্ছে আমি ফ্রিকশনাল ফোর্স। আগে এক্সাম্পলটা বুঝো। ধরে নাও একটা সারফেস আছে, এরকম একটা সারফেস আছে, সারফেসটা অতটা প্লেন না। ধরুন না আমাদের মেঝে দেখে মনে হয় প্লেন, কিন্তু যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখো ওখানে কিন্তু অনেক উঁচু নিচু আছে, ইভেন টাইলসও। রোড রোডের মধ্যে তো ছোট ছোট গর্ত গর্ত থাকে। তো কোনো সারফেসই কিন্তু একদম প্লেন হয় না। গ্লাস হয়, গ্লাস কাচের সারফেস প্লেন হয়, দেখে মনে হতে পারে যে একদম প্লেন, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো খুবই মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখো তাহলে একটু উঁচু নিচু থাকে। তো এরকম উঁচু নিচু সারফেসে তুমি ধরো একটা বল বা বল এইদিকে যাচ্ছে, তাহলে এই যে উঁচু নিচু জায়গাগুলোতে ধাক্কা খাবে, হ্যাঁ কি না? একবার নিচে একবার উপরে এরকম ধাক্কা খাবে। তো বলটা কি এন্ডলেসলি চলতেই থাকবে? না, বলটা একটা সার্টেন ডিস্টেন্সে গিয়ে থেমে যাবে। তাহলে কি হচ্ছে, এই সারফেসের সাথে বলের সারফেসের একটা ঘষাঘষি হচ্ছে, ওই ঘষাঘষিটাকে বলা হয় ফ্রিকশন। তাহলে দেখো, এইদিকে দেখো বলটা থেমে গেল কেন? একটা অবজেক্ট কখন থেমে যায়, যদি ওকে অপোজিটে ফোর্স দেওয়া হয়, হ্যাঁ কি না? ওর মুভমেন্টটা যেদিকে তার অপোজিট থেকে যদি ওকে ফোর্স দেওয়া হয় তাহলেই ও থেমে যাবে। তাহলে এই ফ্রিকশনাল ফোর্স এটা যেই দিকে মুভমেন্ট হয় তার অপোজিটে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে। এই যে তোমার ঘষাঘষি যখন হচ্ছে, মনে করো এখান থেকে একটা অবজেক্ট, এইখান থেকে মনে করো বলটা এখান দিয়ে যাচ্ছে, বলের মুভমেন্টটা এই দিকে, কিন্তু এই এই সারফেসটা ওকে ফোর্স দিবে এই দিকে, বুঝলা? সেই জন্য ওর স্পিডটা একটু কমে যাবে। তারপরে কমে গেল, এখন ধরো এখানে গেল, তারপরে মনে করো আবার একটু উঁচু জায়গা আছে যাচ্ছে, এবার এই সারফেসটা আবার উল্টা দিকে ওকে ফোর্স দিবে, তখন আবার স্পিডটা কমে গিয়ে থেমে যাবে। বুঝলা? তাহলে ফ্রিকশনাল ফোর্স, দ্য ফোর্স হুইচ অলওয়েজ অপোজ দ্য মোশন মানে কি, মোশনকে সবসময় আটকায়, অফ ওয়ান বডি ওভার অ্যানাদার বডি, ইজ কল্ড ফ্রিকশনাল ফোর্স। এখানে ওয়ান বডি কি, এখানে একটা বডি হচ্ছে বল, আর একটা বডি হচ্ছে তোমার এই সারফেসের বডিটা। এই যে ওয়ান বডি ওভার অ্যানাদার বডি is called frictional force or friction. For example, a ball moving on the ground slows down and then stops due to frictional force between the ball and the ground. মাঠের মধ্যে বল কে তুমি একটা লাথি মারলা, ফুটবল ও কি চলতেই থাকবে, নাকি কিছু দূর যায় ও স্টপ হয়ে যায়? কারণ তোমার গ্রাউন্ডের সারফেসটা রাফ, তো রাফ সারফেসটা ওকে অপোজিট সাইডে ফোর্স দিচ্ছে, তার জন্য ওটা থেমে যাচ্ছে। তাহলে স্যার এই এইরকম সারফেসে আমি যদি বলটাকে
না থামিয়ে যদি আমি ওকে মুভ করাতেই থাকতে চাই, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে কন্টিনিউয়াসলি ওকে ফোর্স দিতে থাকতে হবে পা দিয়ে, তাই কি না? তো to overcome the frictional force, sufficient force has to be applied to move on an object on the surface of another object. যদি ওটাকে ওভারকাম করতে চাই, যাতে না থামে, যাতে চলতেই থাকে বা অনেক দূর যাতে যায়, তার জন্য তোমাকে অনেক জোরে কিক মারতে হবে। গ্রাউন্ডে একটা বল আছে, তুমি আস্তে কিক মারলা, তাহলে গ্রাউন্ডে ঘষা ঘষা খেতে খেতে ও অল্প দূর যেই থেমে যাবে। কিন্তু তুমি যদি সাফিসিয়েন্ট ফোর্স দাও, মানে অনেক জোরে যদি লাথি মারো, তাহলে কি কম ডিস্টেন্স যাবে? না, বেশি ডিস্টেন্স যাবে। কেন? কারণ ওই ফোর্সটা গ্রাউন্ডের ফ্রিকশনকে ওভারকাম করে দিচ্ছে। যখন কমতে আর ওভারকাম করতে পারছে না, তখন ওটা থেমে যাবে। তাহলে এবার আমাকে বলো তো, এই ফ্রিকশনাল ফোর্সের জন্য এই বলটাকে গ্রাউন্ডের সাথে টাচ করতে হচ্ছে কি হচ্ছে না? তাহলে এটা কন্টাক্ট ফোর্স না নন কন্টাক্ট ফোর্স? এটাও কন্টাক্ট ফোর্স, তাই কন্টাক্ট ফোর্সের আন্ডারে ফ্রিকশনাল ফোর্স আছে। হলো? এবার চলে আসি আমরা নন কন্টাক্ট ফোর্স। এমন একটা ফোর্স যেটাতে টাচ করতে হয় না কোনো দুটো অবজেক্টকে। These forces that act on objects without coming in direct physical contact with them. যেমন এক্সাম্পল গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এন্ড ম্যাগনেটিক ফোর্স। ধরে নাও এই যে এই ছেলেটা হাত দিয়ে পুশ করে একটা বলকে উপরে পাঠিয়ে দিল। হ্যাঁ, কিছুক্ষণ পরে কি হয়? বলটা নিজে নিজেই নিচে নেমে আসে, হ্যাঁ কি না? কারণ নিচে আর্থ আছে, আর আমরা জানি আর্থ নিজের কোর মানে সব অবজেক্টকে নিজের কোরের দিকে টানে, যেটাকে কি বলে? গ্র্যাভিটি অর গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এই ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য আর্থকে কি বলকে টাচ করতে হচ্ছে? না, না, ও নিজে নিজেই দূর থেকে টেনে নিচ্ছে। তাহলে এটা কন্ট্যাক্ট হলো না নন কন্ট্যাক্ট হলো? নন কন্ট্যাক্ট ফোর্স হলো। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই যে দেখো, every object exerts a force on every other object in the universe. This force is known as gravitational force. সব জিনিসকে অ্যাট্রাক্ট করে। আর্থ মুনকে অ্যাট্রাক্ট করছে, আর্থ এই বলটাকে অ্যাট্রাক্ট করছে, আর্থ আমাদেরকে অ্যাট্রাক্ট করছে। ইভেন একটা পেন আর একটা পেনকে অ্যাট্রাক্ট করে। তাহলে স্যার দুটো পেন লেগে যায় না কেন? ওদের মলিকিউলার লেভেলে ওদের অ্যাট্রাকশন হয়। আর্থ মনে করো বিশাল বড় একটা অবজেক্ট, তাই ওর গ্র্যাভিটিটা বেশি। কিন্তু একটা পেন কি আর্থের মতো অত বড়? তাই ওরও গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, ও অন্য আর একটা কিছুকে টানছে, কিন্তু ওটা যেহেতু সাইজ খুবই ছোট, তাই ওটার গ্র্যাভিটেশনাল ফোর্সটা বোঝা যায় না। এবার বলো তো, তাহলে সানের গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হবে না আর্থের? সানের কেন? কারণ সানের সাইজ অনেক বড়। এবার তোমার বডিতে যে মলিকিউল গুলো আছে, তোমার বডির মলিকিউল গুলো এই টিভির মলিকিউলকে ফোর্স অ্যাট্রাক্ট করছে। টিভির মলিকিউল তোমার বডির মলিকিউলকে অ্যাট্রাক্ট করছে। পৃথিবীতে এই যে দেখো এখানে ইউনিভার্স লেখা আছে, ইউনিভার্সের সব জিনিস যে কোনো মলিকিউলকে অ্যাট্রাক্ট করে। স্যার, যখন বলটা উপরে যাচ্ছে তাহলে আমাদের হাত তো ওটাকে অ্যাট্রাক্ট করতেছে। হ্যাঁ, করছে তো। এই জন্য হাতে করতে না, সেই জন্য ওটা হাতে পড়ছে না, ওটা তুমি হাতটাকে ওই ডাইরেকশনে নিয়ে যাচ্ছ জন্য হাতে পড়ছে, নাহলে ক্যাচ মিস হয় কিভাবে? যারা হাতটাকে ওই ডাইরেকশনে নিয়ে যেতে পারে না, তাদের ক্যাচ মিস হয়ে যায়। হ্যাঁ, তাহলে স্যার বলটা আমার হাতেই কেন আসছে না? আমার হাত যদি বলের মলিকিউলকে অ্যাট্রাক্ট করে, তাহলে হাতেই কেন আসছে না একদম? কারণ তোমার হাতের মলিকিউল মানে আর্থের গ্র্যাভিটেশনাল এর রেসপেক্টে তোমার গ্র্যাভিটেশন অনেক কম, সেই জন্য তোমার হাতে আসবে না, আর্থের কাছে যাবে। বুঝলা? তাহলে উই নো দ্যাট, এখান থেকে একটু রিডিং করো। উই নো দ্যাট when objects like ball, piece of chalk and pebbles are dropped, they fall to the ground. When these objects are thrown up in the air, they reach a particular height and then fall down to the ground. Similarly, leaves and fruits also fall to the ground. তো এরা নিচের দিকে আসছে কিভাবে? This is because
The earth pulls every object towards it with a force called the force of gravity. The force of gravity acts on all objects including us all the time. Gravity is property of every object. এই যে দেখো তোমাকে বললাম না, gravity is a property of every object in the universe, whether small or large. মানে তুমিও আমাকে অ্যাট্রাক্ট করছো, তুমি এই টেবিলটাকেও অ্যাট্রাক্ট করছো, টেবিলটা তোমাকে অ্যাট্রাক্ট করছে, সবকিছু সবকিছুকে অ্যাট্রাক্ট করে। তাহলে স্যার আমরা সবাই একসাথে লেগে যাই না কেন? কারণ মাঝখানে আছে আর্থ। আর্থের গ্র্যাভিটি আমাদের গ্র্যাভিটির থেকে অনেক বেশি, সেই জন্য আমাদের মধ্যে কোনো অ্যাট্রাকশনটা ফিল হয় না। বুঝলা? এই যে দেখো, তাহলে স্যার দুটো পাথরকে রাখলে দুটো পাথরের মধ্যে গ্র্যাভিটি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তাহলে স্যার লেগে যাচ্ছে না কেন? কারণ মাঝখানে আর্থের গ্র্যাভিটি ওদেরকে টানছে। তো দেখো লেখা আছে দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু অবজেক্টস হ্যাভিং স্মল মাস। তো স্টোনের মাস বড় না আর্থের মাস বড় বলো? তো অবশ্যই আর্থের গ্র্যাভিটি বেশি হবে, স্টোনের গ্র্যাভিটি কম হবে। তো অবজেক্টস হ্যাভিং স্মল masses, for example between two stones, is very weak and cannot be detected easily. তুমিও আমাকে অ্যাট্রাক্ট করছো, আমিও তোমাকে অ্যাট্রাক্ট করছি, কিন্তু এই অ্যাট্রাকশনটা খুবই উইক। কার রেসপেক্টে? আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সের রেসপেক্টে। সেই জন্য আমরা নিজেদের সাথে লেগে যাচ্ছি না। না, চুম্বক ওটা আলাদা জিনিস, ওটা গ্র্যাভিটি না, ওটা ম্যাগনেটিজম। তাহলে স্যার গ্র্যাভিটেশনাল পুলটা কখন স্ট্রং হবে? যখন মাস অনেক হিউজ হবে, অনেক ওজন হবে, লাইক আর্থ। বুঝলে তো? এই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই কিন্তু এই যে সান তার প্ল্যানেটসদেরকে ধরে রেখেছে। হুম। সবার ফার্স্ট প্ল্যানেটটার নাম কি? মার্কিউরি। মার্কিউরি, তারপর ভেনাস আর আর্থ। হ্যাঁ। দুটো ছোট বলে ওটাকে অ্যাটেন্ড করতে পারছে না। অ্যাকচুয়ালি প্লুটোকে আগে মিল্কি ওয়ে গ্যালাক্সি মানে সানের গ্যালাক্সিরই ধরা হতো, সানের অরবিটেই ধরা হতো, কিন্তু পরে দেখা গেল যে না, এটা সানের অরবিটের মধ্যে না, প্লুটো অন্য স্টারের আন্ডারে। তাহলে দেখো এই যে সান, সান আছে জন্যই সান তোমার মার্কিউরি, তারপরে ভেনাস, তারপরে আর্থ, এদের সবাইকে ধরে রেখেছে একটা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। হুম। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। হ্যাঁ, ধরে নাও তুমি তোমার একটা ড্রাই চিরুনি নিলা। হ্যাঁ, চিরুনিটাকে তোমার ভালো করে শ্যাম্পু করা হেয়ারের মধ্যে ভালো করে ঘষে নিলা, আঁচড়ায় নিলা। তারপরে এরকম ছোট ছোট কিছু কাগজের টুকরো আছে, এই টুকরোর কাছে তুমি চিরুনিটাকে নিয়ে যাও, দেখবা কাগজগুলো এই চিরুনিটার গায়ে এরকম করে লেগে গেছে। এটা কোন ফোর্সের জন্য হলো? এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য হলো। পেন বা পেন্সিল দিয়ে করতে পারি। পেন বা পেন্সিল দিয়েও করতে পারি। তো এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার, যখন আমি হ্যাঁ, চিরুনিটাকে আমি আমার চুলে এরকম করে ঘষছি, তখন এমন কি হচ্ছে? তখন কি হয় বলতো? আমাদের হেয়ার আর এই চিরুনির মধ্যে আয়নস এর দেওয়া নেওয়া হয়। আয়নস আয়নস দেওয়া নেওয়া হয়। আয়নস কি? চার্জড পার্টিকেল, আইদার পজিটিভ চার্জ হতে পারে অর নেগেটিভ চার্জ হতে পারে। এরকম আয়ন ছোট ছোট পার্টিকেলের দেওয়া নেওয়া হয়। তো দেখা গেল দেওয়া নেওয়া হলে কি হবে, ধরো এই যে দেখো, ধরো এই চিরুনিটা গোটাটাই নেগেটিভলি চার্জ হয়ে গেল, বুঝলা? হ্যাঁ। এই চার্জ হয়ে যাওয়া মানে ওটা ইলেকট্রিসিটি। কিন্তু এই কাগজের টুকরোগুলো কি কোনো কিছুর সাথে ঘষা হয়েছে? না। তাহলে কাগজের টুকরোগুলোর মধ্যে কোনো চার্জ আছে? ওদের মধ্যে চার্জ হচ্ছে জিরো। তাহলে একটা চার্জ পার্টিকেল, একটা চার্জ অবজেক্ট একটা আনচার্জ অবজেক্টকে টানতে পারে। হুম। সেরকমই ধরে নাও তোমার কাছে একটা বেলুন আছে, একটা বেলুন।
এই বেলুনটাকে তুমি সিল্ক ক্লথের মধ্যে এরকম ভালো করে একটু ঘষে নিলা, সিল্ক ক্লথ। তারপরে তুমি হচ্ছে, না বেলুনটাকে ঘষলা না, সরি, তোমার কাছে একটা কাচের ইয়ে আছে, একটা কাচের মনে করো রড আছে। এই রডটাকে তুমি সিল্কের একটা কাপড় দিয়ে ভালো করে ঘষে নিলে এদের মধ্যে আয়নের দেওয়া নেওয়া হবে, বুঝলা? আয়নের দেওয়া নেওয়া হওয়া মানে কি, ধরো না এর মধ্যে পজিটিভ চার্জ ঢুকে গেল, তার মানে এর মধ্যে ইলেকট্রিসিটি ঢুকে গেল। হ্যাঁ, কিন্তু বেলুনটাকে ঘষা হয়নি, তাহলে বেলুনটার চার্জ হচ্ছে 0। তাহলে এই চার্জড অবজেক্টটা এই আনচার্জ অবজেক্টকে নিজের দিকে টানবে, তখন দেখবে বেলুনটা এইদিকে গিয়ে এর সাথে লেগে গেছে। এরকমও হয়। এই ফোর্সটাকে আবার বলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো এই দেখো, কাগজের টুকরোগুলোকে অ্যাট্রাক্ট করার জন্য কি চিরুনিগুলোকে কাগজের সাথে কন্ট্যাক্ট করাতে হলো? না, তাহলে এটা কন্ট্যাক্ট ফোর্স না নন কন্ট্যাক্ট ফোর্স? এটা নন কন্ট্যাক্ট ফোর্স। তাহলে দেখো, the force between electric charges is called electrostatic force. This force can be exerted by charged body, ওই যে positive charge, negative charge, upon another charge or uncharged body. একটা চার্জ বডি আর একটা চার্জ বডিকে অ্যাট্রাক্ট করবে, অথবা আনচার্জ বডিকে অ্যাট্রাক্ট করবে। For example, if you comb your dry hair 4 to 5 times and bring the comb near some small bits of paper, you will notice that the paper pieces get attached to the comb. This is because of the electrostatic force exerted by the comb. কেন? কারণ কম্বের মধ্যে কি ঢুকে গেল বললাম, আয়ন, মানে কমটা চার্জ হয়ে গেল, কম গেটস চার্জড when you brush your hair with it and attracts the paper which are uncharged. পেপার গুলো কিন্তু ছিল আবার uncharged, তাই কি না? The electrostatic force can be exerted by charged object on another object from a distance. এটার জন্য টাচ করাতে হয় না, সেই জন্য এটা এক ধরনের কি ফোর্স? নন কন্ট্যাক্ট ফোর্স। আচ্ছা, ম্যাগনেটিক ফোর্স। একটা ম্যাগনেটকে যখন লোহার টুকরোর কাছে নিয়ে আসবে, এই যে এই ছবিটা, তখন এই লোহার টুকরোগুলোকে ম্যাগনেটটা অ্যাট্রাক্ট করে নেবে, তাই কি না? তো এটার জন্য কি আমাকে টাচ করাতে হচ্ছে না, কাছে নিয়ে গেলেই হয়ে যাবে? এটা যে কাছে নিয়ে গেলেই হয়ে যাবে। তাহলে এটাও কিন্তু এক ধরনের নন কন্ট্যাক্ট ফোর্স। ম্যাগনেটের ব্যাপারটা কিন্তু, গ্র্যাভিটেশনাল ফোর্স আর ম্যাগনেট কিন্তু আলাদা। ম্যাগনেট অন্য জিনিস, হ্যাঁ। ম্যাগনেটের মধ্যে দুই দিকে পোলস থাকে, নর্থ পোল সাউথ পোল, যেটাকে অ্যাট্রাক্ট করে। তো যত বড় ম্যাগনেট হবে তত ভালো হবে, বেশি ফোর্স অফ অ্যাট্রাকশন হবে, হ্যাঁ। দেখো এখানে লেখা আছে, the force exerted by magnets on each other on certain metals such as iron, cobalt, nickel without any contact is called magnetic force. কোনো টাচ করতে হবে না, without any contact। তো ম্যাগনেটের কি থাকে বললাম, ম্যাগনেটের দুটো পোল থাকে, একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল। যেমন এই ম্যাগনেটটা ধরো, এটা নর্থ পোল, এটা মনে করো সাউথ পোল। ম্যাগনেট আবার এরকম রডের মতনও হয়, ওটারও একদিকে নর্থ পোল, একদিকে সাউথ পোল থাকে, বার ম্যাগনেট। বলো হয়, when two magnets are placed near each other, ধরো দুটো ম্যাগনেটকে পাশাপাশি রাখা হলো, এমন ভাবে রাখলা যে এটা সাউথ এর নর্থ এর কাছে, তাহলে এরা দুজনকে অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট। নর্থ সাউথ, সাউথ নর্থ কে অ্যাট্রাক্ট করে। কিন্তু যদি তুমি দুটো ম্যাগনেটকে এমন ভাবে রাখো যে ধরো না এর নর্থ পোলের কাছে, তাহলে ওটা রিপিল করবে, দূরে সরে যাবে। তাহলে বলতো, নর্থ সাউথ, সাউথ নর্থ, এটাকে কি বলে? এটাকে বলে আনলাইক পোলস। হ্যাঁ, এটাকে বলে আনলাইক পোলস, যদি অপোজিট হয়। আর যদি একই হয় তাহলে কি বলে? তাহলে বলে লাইক পোলস। তাহলে লাইক পোলস অলওয়েজ রিপিল, হ্যাঁ, রিপিল ইচ আদার, আর আনলাইক পোলস অলওয়েজ অ্যাট্রাক্ট ইচ আদার। So opposite poles attract each other, while like poles repel each other. বইতে অপোজিট লেখা আছে, আমি আনলাইক লিখেছিলাম, এখানে অপোজিট লেখা আছে, এটা একই ব্যাপার।
পারছি না। হ্যাঁ টাইটেল হবে তাহলে না বেশি আচ্ছা, তো এবার একটু দেখেনি এই যে এই লাইক পোল আর আনলাইক পোলেরই কি হতে পারে? যাই হোক, হুম তাহলে এবার আমরা দেখে নিই একটা তোমার হচ্ছে ইয়ে একটা অ্যাক্টিভিটি আছে, হ্যাঁ লাইক পোল আর আনলাইক পোল। বলো তো এইটা লাইক না আনলাইক? এটা হচ্ছে আলাদা করবে। এটা হচ্ছে তোমার আনলাইন। আনলাইক। তাহলে এটা, এই যে দেখো অ্যারো অ্যাট্রাক্ট করছে হ্যাঁ ইনসাইডে। আর এইটা বলো তো কিরকম? লাইন করবে। লাইক, দুটাই সাউথ। হ্যাঁ তাহলে এটা দেখো অ্যারোটা অপোজিট সাইডে মানে রিপিল করছে। তাহলে এই এই ইয়েটা খুব ইজি আছে, এই অ্যাক্টিভিটিটা। এটা একবার একটু দেখে নিও। নেক্সট, তাহলে আমরা ব্রেইন টিজার। ব্রেইন টিজারে কি আছে? এভরি অবজেক্ট অ্যাট্রাক্ট অ্যানাদার অবজেক্ট ইন দ্য ইউনিভার্স, দেন হোয়াই আর ইউ নট পুলড টুয়ার্ডস দ্য অবজেক্টস অ্যারাউন্ড ইউ? ওই যে আমি তোমাকে বললাম না, তুমিও সবকিছুকে অ্যাট্রাক্ট করছো, সবকিছু তোমাকে অ্যাট্রাক্ট করছে। ফোর্সটা মানে ওরা দিতে পারছে না। হ্যাঁ, বিকজ দেখো, বিকজ mass of me and the objects around me is very small, so the force of attraction bracket gravity is also very small. বুঝলা কি না? কারণ গ্র্যাভিটি কিসের উপরে ডিপেন্ড করে? মাসের উপরে। হ্যাঁ আর্থের মাস অনেক বেশি, তাই ওর গ্র্যাভিটি অনেক বেশি। তো চলো তাহলে নেক্সট করি। নেম দা ফলোইং এ টাইপ অফ ফোর্স দ্যাট অ্যাক্ট অন অবজেক্ট বাই ডাইরেক্ট অর ইনডাইরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট করলে কি বলবো? কি ফোর্স? আসলে তোমার কন্টাক্ট কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স। এ টাইপ অফ ফোর্স দ্যাট অ্যাক্ট অন অবজেক্ট উইদাউট কামিং ইনটু ডাইরেক্ট ফিজিক্যাল। লিখে দাও নন কন্ট্যাক্ট ফোর্স। নন কন্ট্যাক্ট ফোর্স। তারপরে হচ্ছে এ ফোর্স এক্সার্টেড বাই ম্যাগনেটস। ম্যাগনেটিক ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্স, a force between electric charges. ইলেকট্রোস্ট্যাটিক Electrostatic force. হয়ে গেল। আর কি আছে? Did you know your weight on the earth will not be same as your weight on the moon? হুম, আর্থের গ্র্যাভিটি আমি এখানে লিখছি, আর্থের গ্র্যাভিটি জি লিখে দিলাম, G1। আর মুনের গ্র্যাভিটি লিখে দিলাম G2। তাহলে G1 আর G2 হচ্ছে G2 ইকুয়াল টু G1/6। বুঝলা? মানে মুনের গ্র্যাভিটি আর্থের গ্র্যাভিটির 1/6। তাহলে মুনের আর্থের গ্র্যাভিটি যদি সাপোজ আমি বলছি 96 হয়, 96/6 তাহলে মুনের গ্র্যাভিটি হবে 96/6 মানে 16। আমি নিউটন দিয়ে বলছি। আর্থের গ্র্যাভিটি ধরো 96 নিউটন, মুনের গ্র্যাভিটি হবে তাহলে 16 নিউটন। তাহলে তোমার ওজন ধরো আর্থে সাপোজ আমি বললাম 36 কেজি,
তাহলে মুনে তো ওটা হয়ে যাবে 36/6 মানে 6 কেজি হয়ে যাবে, এত হালকা হয়ে যাবে। আনলাইক মাস, কারণ কারণ আর্থের মাস বেশি না মুনের মাস বেশি? আর্থ বড় না মুন বড়? তাহলে আর্থের সেই জন্য গ্র্যাভিটি ইজ মোর দ্যান মুন। So your weight on earth will not be same as your weight, unlike mass which remains constant. Weight depends on the force of gravity. দেখো মাস মানে কি, তোমার বডিতে যা জিনিস আছে, আর্থে যখন আছে তোমার বডিতে তাই জিনিস আছে, মুনে গেলা তাই জিনিসই আছে, বুঝলাম? মাস মাস সেম থাকে কিন্তু ওয়েট পাল্টে যায়। অন দা মুন কেন? কারণ মুনের গ্র্যাভিটি কম। অন দা মুন where gravity is very low, you you would weigh less than on the earth. অন দা প্ল্যানেট জুপিটারে আবার অনেক বেশি হয়ে যাবে। জুপিটারে তোমার ওজন এত বেশি হয়ে যাবে, মনে করো একটা 10-12টা 10 তলা বিল্ডিং এর সমান হয়ে যাবে তোমার ওয়েট। মানে তুমি টোটালি ক্র্যাশ হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। অন দা প্ল্যানেট জুপিটার where gravity is stronger, you would weigh much more than you do here. The mass of your body, however, would remain constant in all this situation. মাস মানে কি, যা জিনিসপত্র আছে সেগুলো সেমই থাকবে। তাহলে এত অবধি পড়া দেওয়া থাকতো, নেক্সট দিন আমরা প্রেশারটা শুরু করব, ঠিক আছে?